আজকের এই স্পেশাল বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভাবুন তো, সিস্টেমের একেবারে ভেতরের একজন বিশ্বস্ত মানুষ যখন হঠাৎ করেই সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয় তখন কেমন লাগে। আজ আমরা আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি দুনিয়ার এমনই এক অদ্ভুত এবং মাথা ঘুরিয়ে দেওয়া ঘটনা নিয়ে কথা বলব। মনিকা উইট, এক সময়ের অত্যন্ত সফল মার্কিন গোয়েন্দা, যিনি কিনা এখন সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে পরিচিত। একজন মানুষের মানসিকতা ঠিক কতটা নাটকীয়ভাবে বদলে যেতে পারে সেটাই আমরা আজ ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। স্ক্রিনের এই সংখ্যাটা একটু খেয়াল করুন, 2 লক্ষ মার্কিন ডলার। না, এটা কোনো লটারির জেতা টাকা নয়। এটা হলো মনিকা উইটের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এফবিআই-এর ঘোষিত পুরস্কারের অঙ্ক। বুঝতে পারছেন নিশ্চয়ই এই মানুষটির নিখোঁজ হওয়াটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা সিরিয়াস একটা ব্যাপার। এত বিশাল অঙ্কের পুরস্কারই প্রমাণ করে যে তিনি কোনো সাধারণ পলাতক আসামি নন, বরং অনেক বড় মাপের একজন টার্গেট। আমাদের পরবর্তী সেকশন এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড। ব্যাপারটা একটু গভীরভাবে চিন্তা করলে বেশ অবাক হতে হয়। একদিকে তিনি ছিলেন মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত দক্ষ, পুরস্কৃত একজন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার। ক্যারিয়ারের লম্বা একটা সময় তিনি কাটিয়েছেন বিভিন্ন মুসলিম রাষ্ট্রের ওপর অত্যন্ত সংবেদনশীল নজরদারির কাজে। আর এখন সেই একই ব্যক্তি নিজের দেশের বিরুদ্ধেই কাজ করার অভিযোগে একজন মোস্ট ওয়ান্টেড পলাতক আসামি। বর্তমানে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ ইরানে নিরাপদে আশ্রয় নিয়ে আছেন। এই যে আকাশ-পাতাল পরিবর্তন, এটা কিন্তু রাতারাতি হয়নি। কিভাবে এই অবিশ্বাস্য শিফটটা ঘটল সেটা বুঝতে হলে আমাদের তার ক্যারিয়ারের শুরুর দিকটা একটু ফিরে তাকাতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক মার্কিন গোয়েন্দা হিসেবে তার উত্থানের পর্বটি। বেশ অদ্ভুত একটা কাকতালীয় বিষয় দিয়ে শুরু করি। মনিকা উইট জন্মেছিলেন 1989 সালে, ঠিক যে বছর ইরানে ঐতিহাসিক ইসলামী বিপ্লব হয়েছিল। জন্মগতভাবে তিনি ছিলেন একদমই সাধারণ একজন আমেরিকান খ্রিস্টান। এরপর 1997 সালে মাত্র 18 বছর বয়সে তিনি মার্কিন বিমান বাহিনীতে যোগ দেন। বেশ দ্রুতই 2002 সালে তাকে পাঠানো হয় সৌদি আরবে এবং এরপর 2005 সালে ইরাকে। মানে বুঝতে পারছেন তো, মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্রিটিক্যাল এবং সংবেদনশীল জায়গাগুলোতে তিনি একেবারে ফ্রন্টলাইনে কাজ করেছেন। মার্কিন সামরিক বাহিনীর কাছে মনিকা ঠিক কতটা ভ্যালুয়েবল ছিলেন সেটা তার অর্জনগুলো দেখলে একেবারে পরিষ্কার হয়ে যায়। তিনি ধাপে ধাপে একজন ক্রিপ্টোগ্রাফিক ল্যাঙ্গুয়েজ অ্যানালিস্ট হয়ে ওঠেন। ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য তিনি ফার্সি ভাষার মতো কঠিন একটা ভাষাও আয়ত্ত করেন। শুধু তাই নয়, তার অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে তাকে সম্মানজনক এয়ার মেডেল দেওয়া হয়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো তিনি সরাসরি ইরানের ওপর সিগন্যাল ইন্টেলিজেন্স বা সংকেত ভিত্তিক নজরদারির মতো অত্যন্ত গোপনীয় কাজ পরিচালনা করতেন। এক কথায়, ইন্টেলিজেন্স দুনিয়ায় তিনি ছিলেন একজন স্টার। এরপরেই আসে আমাদের পরের অধ্যায়, মোহমুক্তি এবং আদর্শিক পরিবর্তন। এই পর্যায়ে এসে তিনি ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পড়া শুরু করেন। কিন্তু মজার ব্যাপার হল, শুরুতে তার এই পড়ার উদ্দেশ্য কিন্তু মোটেই আধ্যাত্মিক ছিল না। তিনি নিজেই পরে জানিয়েছিলেন যে তিনি আসলে শত্রুর সাইকোলজি বা মনস্তত্ত্বটা আরও ভালোভাবে বোঝার জন্যই এই বইটা পড়া শুরু করেন। কাজের অংশ হিসেবেই টার্গেটদের চিন্তাধারা বিশ্লেষণ করাটা ছিল তার মূল লক্ষ্য। কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা। সামরিক কাঠামোতে এতদিন তাকে শেখানো হয়েছিল যে ঐতিহাসিকভাবে ইসলাম একটা বিপজ্জনক এবং সহিংস ধর্ম, কিন্তু তিনি দাবি করেন কোরআন পড়ার পর তিনি একেবারে ভিন্ন এক বাস্তবতা আবিষ্কার করেন। তিনি বুঝতে শুরু করেন যে ধর্মটি মূলত অহিংস, আর ধীরে ধীরে মুসলমানদের প্রতি তার একটা গভীর সহানুভূতি তৈরি হতে থাকে। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর আদর্শিক পরিবর্তনটাই আসলে তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। এরপর 2008 সালের দিকে তিনি মার্কিন বিমান বাহিনী থেকে পদত্যাগ করেন। যদিও সে সময় তিনি বিভিন্ন ন্যাশনাল সিকিউরিটি কন্ট্রাক্টরদের হয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন, তবে তার তখনকার সহকর্মীদের মতে ইরাক যুদ্ধের ভয়াবহ সব অভিজ্ঞতার কারণে তিনি মারাত্মকভাবে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন। তার প্রচণ্ড ঘুমের সমস্যাও ছিল। এই সময়টাতেই তিনি মার্কিন সামরিক নীতির, বিশেষ করে আমেরিকার ড্রোন প্রোগ্রামের খুব কড়া সমালোচনা শুরু করেন। এমনকি ড্রোন হামলায় আনোয়ার আল আওলাকিকে হত্যার বিষয়টারও তিনি সহকর্মীদের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। চলুন এবার দেখে নিই রিক্রুটমেন্ট এবং ইরানে পক্ষত্যাগের ঘটনাটি। কিভাবে এই পক্ষত্যাগের ঘটনাটি ঘটল সেটা যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমত 2012 সালে তিনি ইরানে একটা আন্তর্জাতিক কনফারেন্সে যাওয়ার আমন্ত্রণ পান। দ্বিতীয়ত, সেই সফরেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির অফিসারদের সাথে তার যোগাযোগ হয়।
তৃতীয়ত, আমেরিকায় ফেরার পর তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং হিজাব পড়তে শুরু করেন। তখন তিনি আবার ইরানে যাওয়ার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছিলেন। আর ফাইনালি 2013 সালের জুনে তিনি সত্যিই পাকাপাকিভাবে আমেরিকা ছেড়ে ইরানে পাড়ি জমান। আমাদের আলোচনার শেষ সেকশন, আমেরিকার জন্য বর্তমান হুমকি। তো বর্তমানে মনিকা ওয়েট আসলে কতটা বিপজ্জনক? আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, বিমান বাহিনীতে থাকাকালীন তার কাছে যে টপ সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল, ইরানে যাওয়ার পর তিনি আইআরজিসির হাতে সেই সব চরম গোপনীয় তথ্য তুলে দিয়েছেন। আরও শকিং ব্যাপার হলো, তিনি যদি কোনো কারণে ইরানের ভিসা না পেতেন, তার একটা প্ল্যান বিও রেডি ছিল। এডওয়ার্ড স্নোডেনের মতো করে আমেরিকান বিমান বাহিনীর অত্যন্ত সংবেদনশীল গোপনীয় তথ্য সরাসরি ফাঁস করে দেওয়ার ব্যাকআপ প্ল্যান করে রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, 2016 সালে ইরান যখন মার্কিন নেভির 10 জন অফিসারকে আটক করে, তখন তাদের অত্যন্ত দক্ষতার সাথে জিজ্ঞাসাবাদ করার পেছনেও মনিকা উইটের হাত ছিল বলে ব্যাপকভাবে সন্দেহ করা হয়। ব্যাপারটা একটু বৃহত্তর পরিসরে চিন্তা করুন। মার্কিন বিমান বাহিনীর ভেতরের খুঁটিনাটি, তাদের যোগাযোগ ব্যবস্থা আর কৌশল নিয়ে তার যে অগাধ জ্ঞান, সেটা ইরানের মতো দেশের জন্য বিশাল একটা কৌশলগত সম্পদ। আন্তর্জাতিক সংঘাতের মতো ক্রিটিক্যাল সময়ে নিজের দেশের ভেতরের এমন একজন মানুষের তথ্য ফাঁস যে কতটা ধ্বংসাত্মক হতে পারে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। এখন এই ঝুঁকিটাকে যদি আমরা একটা সংখ্যার মাধ্যমে মাপি, তাহলে কেমন দাঁড়ায়? একজন মার্কিন কর্মকর্তা এই হুমকির লেভেল বোঝাতে গিয়ে বলেছেন যে 1 থেকে 10-এর স্কেলে তিনি মনিকা উইটকে আমেরিকার জন্য 7 বা 8 মাত্রার একটা ভয়াবহ হুমকি হিসেবে রেটিং দেবেন। বুঝতেই পারছেন, এটা কোনোভাবেই হালকা করে দেখার মতো কোনো রেটিং নয়। সবশেষে যে প্রশ্নটা আমাদের ভাবিয়ে তোলে তা হল, কিভাবে একজন অত্যন্ত মেধাবী, পুরস্কৃত এবং শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা সময়ের ব্যবধানে নিজের দেশের জন্যই চূড়ান্ত হুমকিতে পরিণত হতে পারেন? এই পুরো ঘটনাটা আধুনিক সামরিক গোয়েন্দা ব্যবস্থা আর অভ্যন্তরীণ নিরাপত্তার অনেক বড় একটা দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বাইরের শত্রুর চেয়ে ভেতরের একজন মানুষের এই ধরনের আদর্শিক পরিবর্তন যে কত বেশি মারাত্মক হতে পারে, মনিকা উইট যেন তারই এক জীবন্ত উদাহরণ।